ধন্যবাদ। রিয়াঙ্কা হাজরা। রিয়াঙ্কা হাজরা। রিয়াঙ্কা হাজরা। সাবজেক্ট ছিল বাংলা। বাংলা। গ্র্যাজুয়েট না মাস্টার ডিগ্রি করা? গ্র্যাজুয়েশন করেছি, বর্তমানে আমি মাস্টার ডিগ্রিতে ভর্তি হয়েছি। হ্যাঁ। ট্রেনিং কোথা থেকে করা হয়েছে? গঙ্গাধরপুর শিক্ষা মন্দির। ডিএলএড করেছে? হ্যাঁ। ডিএলএড এর ফুল ফর্ম ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। নিউ এডুকেশন পলিসি শুনেছো? হ্যাঁ। এনসিএফ 2020 ন্যাশনাল ভাগগুলি 5, 5+3+3+4। 5 বছর থাকবে? কোন বছর? 3 বছর থেকে 8 বছর। কতদূর মাতৃভাষা আপনি পড়ানো হয় নিউ এডুকেশন পলিসি? আপার প্রাইমারি পর্যন্ত, ক্লাস 8 পর্যন্ত। গুড মর্নিং, কেমন আছো সবাই? আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আমি আসার সময় শুনছিলাম তোমরা তো বেশ অনেক কথা বলছো, কথা বলতে খুব ভালো লাগে তোমাদের, আমারও খুব ভালো লাগে। কিন্তু তোমরা এই যে কথা বলেই যাচ্ছিলে, আর যদি অনবরত কথা বলো, যদি একটুকু না থামো বা একটু আস্তে না হও, তুমি কি কথাগুলো বোঝাতে পারবে সবাইকে? পারবে না তো। যদি ভাবো এরকম লেখার ক্ষেত্রে হতো, যখন আমরা লিখি কোথাও কোনো দাঁড়ি নেই, কমা নেই, দাঁড়ি কমা শুনেছো তো? হ্যাঁ, দাঁড়ি কমা যদি না দিই, লেখক যে কি বোঝাতে চাইছে আমরা বুঝতেই পারতাম না। তাহলে আমি লিখলাম দুটো কথা, ভয়াকা লয়কা, ভালো। আবার লিখলাম ভয়াকা লয়ে ওকা, ভালো। এখন কি মনে হচ্ছে তোমাদের? ঠিক বলেছো, মনে হচ্ছে যেন আমি একই কথা বারবার লিখেছি, তাই তো? আচ্ছা দেখো, এটা আমি বুঝতে পারলাম না যে কেন লিখলাম, একই জিনিস মনে হচ্ছে। এটা বোঝার জন্য আমরা একজনের সাহায্য নিতে পারি। কার জানো? আমরা সাহায্য নিতে পারি জ্যোতি দাদার। কার সাহায্য নিতে পারি? জ্যোতি দাদার। কি বলছো, এটা কার মতো দেখতে? কেন্দ্রর মতো? একদম ঠিক বলেছো। কিন্তু এনার আমি নাম দিয়েছি জ্যোতি দাদা, কেন জানো? দেখো এটা কি চেনো? নামদান তো বলতে পারছো না, এটা কমা। আচ্ছা এটাও চেনো? আচ্ছা এটা কি? এটা দেখেছো তো? হ্যাঁ দেখেছো। আচ্ছা দেখো এটাও দেখেছো। এদের একসাথে একটা নাম আছে, এদের একসাথে বলা হয় জ্যোতি চিহ্ন। কি বলা হয়? জ্যোতি চিহ্ন। আজ আমরা জানবো এই জ্যোতি চিহ্ন সম্পর্কে। এদের একসাথে তো জ্যোতি চিহ্ন বলে, এদের আবার আলাদা আলাদা নামও আছে। কিন্তু আমি যে বললাম জ্যোতি চিহ্ন সাহায্য নেব, প্রথম কে জ্যোতি চিহ্ন দিল সেটা তো প্রশ্ন আসতেই পারে, তোমাদের মনেও নিশ্চয়ই এসেছে। আচ্ছা তাহলে আমি দেখো, এই জ্যোতি চিহ্ন প্রথম ব্যবহার করেন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়। তাহলে বলো কি বললাম? কে ব্যবহার করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। তিনি প্রথম 1846 খ্রিস্টাব্দে তার বই বেতাল পঞ্চবিংশতিতে এটি ব্যবহার করেন। তাহলে এখানে ঘনবস্তু যে দেখা যাচ্ছে, পাঁচটা ঘনবস্তুর নাম বলো এবং ঘনবস্তু সম্বন্ধে শিশুদের কিভাবে বোঝাবে বোর্ডে বোর্ডে। এখানে ঘনবস্তু বলতে যার দৈর্ঘ্য প্রস্থ এবং তল আছে। ধরো আমি একটা ছবি আঁকলাম, দেখছো এটাকে কার মতো দেখতে লাগছে? হ্যাঁ একদম ঠিক বলেছো, হ্যাপি বার্থডে টুপি, তাই তো? এই তো ঠিক বলেছো, একদম হ্যাপি বার্থডে টুপি। দেখো এখানে লেখাও আছে হ্যাপি বার্থডে। দেখো এর একটা উচ্চতা আছে, এই যে এদের তলটা, এর একটা প্রস্থও আছে, এর দৈর্ঘ্য প্রস্থ এবং একটা সামন্তরিক তল আছে।
এই যে আকৃতিটা দেখো অনেকটা পিরামিডের মতো হয়ে আছে, বা অনেকটা দেখো এটাকে আমি যদি চাপি অনেকটা ত্রিভুজ আছে, ত্রিভুজের নিচে আবার এখানটা গোল একটা শঙ্কুর আকার নিয়েছে, এটাকে একটা ঘনবস্তু বলা হয়। আবার কে কে লুডো খেলতে ভালোবাসো? লুডো খেলো তো? লুডো যখন আমরা খেলি দেখবে আমাদের লুডোর ঘুঁটিটা কিরকম দেখতে লাগে, ঠিক এরকম দেখতে লাগে না? আবার এইখানে ধরো 4টে ডট, এখানে 3টে। পড়াশোনা ছাড়া আর কি করে? স্যার গল্প বই পড়তে ভালোবাসি, গান শুনতে ভালোবাসি। গান করে? হ্যাঁ স্যার, নিজের জন্য একটু গান করতে ভালোবাসি। নিজের জন্য? হ্যাঁ। ছেলেদের জন্য কোথাও ব্যবহার করতে পারবে? হ্যাঁ। বুঝলে? হ্যাঁ, কখন? যখন ওদের গানের ক্লাস থাকে বা কোনো প্রোগ্রাম যখন হয় তখন আমি বাচ্চাদেরকে সেই গানের মাধ্যমে গান শেখাতে পারবো, সেই তাদের অংশগ্রহণ করতে উৎসাহিত করতে পারবো। এটাকে আমি ধরে নিচ্ছি আপনি অন্য টিচারদের থেকে একটু আলাদা। আপনাকে আমি প্রায়োরিটি দিলাম, আমাদের স্কুলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিলাম। এবার আপনি এই নেচারটাকে ছাত্রছাত্রীদের সুবিধার্থে কিভাবে ব্যবহার করবেন? যখন স্যার ওরা পড়াশোনা থেকে অনেক সময় এমন হয় যে পড়াশোনার মধ্যে আর তাদের আর মনটা তখন মানিয়ে নিতে পারছে না, তখন তাদের মন হচ্ছে যে আমরা একটু খেলি বা অন্য কিছু অ্যাক্টিভিটি করি, তখন তাদের গানের মাধ্যমে, সেখানে আমরা গান শেখানোর মাধ্যমে গানের যে সুরকার বা গীতিকার হবে তার সম্পর্কে, তার জীবনী সম্পর্কে ধারণা দিতে পারবো, প্রকৃতি সম্পর্কে ধারণা দিতে পারবো, তাদের মন সেই গানের গানের সুরে আরো সুরভিত হয়ে উঠতে পারবে, তাদের মধ্যে একটা বেসিক ধারণা আসবে যে গানটা ভালো, তাদের ইচ্ছা জাগবে সেটা সম্পর্কে। তাই যদি হয়, চতুর্থ শ্রেণীতে বাংলা বইতে ওরকম একাধিক গান রয়েছে, গান বা কবিতা। আপনাকে চতুর্থ শ্রেণীতে পড়াতে বললাম ভাষা পাঠ যে বাংলা বই রয়েছে, সেখানে উপজা ভারত রয়েছে, তার আগে রবীন্দ্রসঙ্গীত একটা রয়েছে। কিভাবে পড়াবেন? স্টার্ট করে করবেন? বলেছে আপনার যদি আমি রবীন্দ্রসঙ্গীতটা ধরি, ওখানে চতুর্থ শ্রেণীতে আছে আগুনের পরশমণি, তখন আমরা আগুনের পরশমণি রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ। হ্যাঁ স্যার, আগুনের পরশমণি রবীন্দ্রসঙ্গীত। তো তাকে যখন বাচ্চারাকে বলবো যে আজ চলো আমরা একটা পড়াশোনার বাইরে আমরা একটু সুর নিয়ে সুরের ছোঁয়ায় মনটাকে ভরিয়ে তুলি, তো তখন বলবো যে আমরা তো অনেক সহজ পাঠ পড়েছি ছোটবেলায়, তো তিনি কি শুধু কবিতাই লিখতেন? তো তখন তাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে না, গল্পও লিখেছেন। আবার অনেকে ছোট থেকে তো গান শেখে, তারা হয়তো বললো। আচ্ছা, তাহলে 1847 সালে বললেন, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। বর্ণ পরিচয় কত সালে? সে বর্ণ পরিচয় স্যার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না স্যারটা। বিদ্যাসাগর ওই বর্ণ পরিচয় বইয়ে সইটা করতেন কিন্তু অন্যভাবে। ঈশ্বরচন্দ্র শর্মা নামে। ঈশ্বরচন্দ্র শর্মা। ঠিক আছে, হিন্দিতে বিচিত্র করা যায়, কি রাইটে সেটাকে বলে পাংচুয়েশন। তো এরকম একটা সেন্টেন্স বলুন, এক্সক্লামেটরি সেন্টেন্স বলুন। কি আরাম যখন ইংরেজিতে বলুন। ইংরাজিতে। ও হোয়াট আ সানি ডে। সক্রিয়তা ভিত্তিক একটা কাজের উদাহরণ। সক্রিয়তা ভিত্তিক কাজ। ধন্যবাদ।